আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এই মুহূর্তে বিএনপির কতটুকু বিশ্বাস রয়েছে, কতটুকু নির্ভরতা রয়েছে এবং কতটুকু আস্থা রয়েছে, এমন প্রশ্ন যদি আমাকে করেন, আমার ব্যক্তিগত অভিমত, আমি আবার বলছি, আমার ব্যক্তিগত অভিমত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির বিশ্বাস, আস্থা এবং নির্ভরতা এই মুহূর্তে শূন্যে আছে, একেবারে জিরো। এবং এই জিরো অবস্থা যদি চলতে থাকে, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে এটি মাইনাসে চলে যাবে, নেতিবাচক চলে যাবে। এবং সেই নেতিবাচক অবস্থা যদি 1 মাস চলতে থাকে, তাহলে এটি রীতিমতো প্রতিহিংসায় চলে যাবে, আন্দোলনে চলে যাবে, বিরোধিতায় চলে যাবে। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা বাংলাদেশে স্বাগত, যারা না ঠিক সবাই আমরা স্বাগত জানিয়েছি। বড় দল হিসেবে বিএনপি অবশ্যই স্বাগত জানিয়েছে এবং প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে। আর গোপনে মির্জা ফখরুল সাহেব বা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়েছেন কি না, কথা হয়েছে কিনা আমি বলতে পারবো না। আবার আমি যে বক্তব্যটি বললাম, এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ। এর কারণ হলো বিএনপির যে দলীয় সিদ্ধান্ত, সেই দলীয় সিদ্ধান্ত আমি জানি না, বা সেটা বলার অধিকারও আমার নেই। আমি দলীয় কোনো পোর্টফোলিওতে নেই। এই দলের একজন কর্মী, একজন সমর্থক। আর সেই সমর্থক হিসেবে দলের যে কোনো ভালো বিষয় বা দলকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে। আর যেহেতু আমি অনেক আগের থেকেই রাজনীতির বিষয়াদি নিয়ে লেখালেখি করি, বিচার করি, বিশ্লেষণ করি, এবং সেই থেকে আমার যেটা মনে হয়েছে সেই কথাটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত এই কথাগুলো বলছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির বিশ্বাস, অর্থাৎ তাকে, বিএনপিকে বিশ্বাস করতে হবে। এবং আপনারা জানেন, বিশ্বাস হলো এমন একটা জিনিস যে এটি কোনো শর্তযুক্ত হয় না। শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে, তারপর আর অনেকগুলো বিষয় থেকে একজন মানুষ আর একজন মানুষকে বিশ্বাস করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিশ্বাস করবে বিএনপি, সেই জায়গাটি একেবারে সংকুচিত হতে হতে এখন শূন্যতে চলে আসছে। 2 নম্বর হলো বিশ্বাস করবে, তারপরে হলো নির্ভর করবে, তার প্রতি নির্ভর করবে। এখন তার প্রতি কিভাবে নির্ভর করবে? তিনি ডিমের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি এই যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটা সিঙ্গেল জায়গাতে এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেননি গত 2 মাসে। তিনি সুন্দর সুন্দর কতগুলো কথা বলেছেন, তারপর তিনি কারো বিরুদ্ধে এখনো পর্যন্ত লাগেননি। শেখ হাসিনার মতো কারো বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করেননি, এটা সত্য। আবার তিনি চমৎকার কতগুলো কাজ করেছেন, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের জন্য তিনি অসাধারণ কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন। নিজের মামলা মোকদ্দমার ব্যাপারে তিনি ভীষণ রকম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এবং তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নিজের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তার যে অভিনব, দ্য ইউনিক ডিসিশন অ্যান্ড ইউনিক পলিসি, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যময় পরিবেশে তার বিরুদ্ধে যতগুলো সেন্সিটিভ মামলা ছিল, যতগুলো আর্থিক অভিযোগ ছিল, অনিয়মের অভিযোগ ছিল, যতগুলো ডিসপিউট ছিল, চমৎকারভাবে, অসাধারণভাবে তিনি সেই জিনিসগুলো নিষ্পত্তি করে ফেলেছেন। কিন্তু বিএনপির যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ব্যাপারে তিনি একেবারে চোখ বুজে আছেন এখন পর্যন্ত, যার কারণে
বিএনপি তার প্রতি নির্ভর করতে পারছে না। তো বিশ্বাস করা, নির্ভর করা, এরপর হলো আস্থা স্থাপন করা। তো আপনি কারোর প্রতি যখন আস্থা রাখবেন, তার তো একটা অস্তিত্ব থাকতে হবে, ফাউন্ডেশন থাকতে হবে। যেমন আপনি একটা বট বৃক্ষের নিচে বসেন, ওই গাছের উপর আপনার একটা আস্থা থাকে যে প্রচণ্ড ঝড় আসলেও এই গাছটি উপড়ে যাবে না। এটা হলো আপনার আস্থা। আপনি একটা বিল্ডিংয়ের উপর আস্থা রাখতে পারেন যে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন খুব ভালো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে আপনি আস্থা রাখবেন বা বিএনপি যে আস্থা রাখবে, তার ফাউন্ডেশনটা কি, বেসমেন্টটা কি, তো তার রুট কি, হোয়াট ইজ হিজ রুট। তো এই জিনিসগুলো এই গত 2 মাসে স্পষ্ট হয়নি, ফলে বিশ্বাস, আস্থা এবং নির্ভরতার জায়গাটা শূন্যতে চলে গেছে। এবং এটা নেতিবাচক হবে আগামী 1 মাসের মধ্যে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিশ্বাস, ভালোবাসা, আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে না পারেন। আর নেতিবাচক যখন হবে, তখন প্রকাশ্যে বিএনপির মতো দল তার সমালোচনা করবে, তার বিরুদ্ধে বিষোদ্গার করবে, তার পদত্যাগের জন্য আন্দোলন করবে। এবং যখন এটি একেবারে যাকে বলা হয় ক্রোধের পর্যায়ে চলে যাবে, তখন সে সকল আন্দোলন একেবারে যাকে বলা হয় সেই যাকে বলে গরম আন্দোলন, চরম আন্দোলন, রাজপথ উত্তপ্ত করে ফেলবে সে আন্দোলন। এরকম একটা অবস্থা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই জিনিসগুলো কেন হলো, মানে এই জিনিসগুলো তো হওয়ার কথা ছিল না। আমি যে শিরোনামটি ব্যবহার করেছি সেটা হলো যে এখন এই বাংলাদেশে মূলত সাধারণ মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই ধরে নিয়েছে যে আওয়ামী লীগের বিকল্প বিএনপি। অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, এখানে বিএনপি ক্ষমতায় আসবে, সেটা নির্বাচনের মাধ্যমে আসুক, আন্দোলন যা কিছু হোক না কেন, সব কিছুই মানে বিএনপি এখানে মেজর স্টেক হোল্ডার। তো মেজর স্টেক হোল্ডার মানে প্রধানতম যাকে বলা হয় এটার সুবিধাভোগী বা অংশীদারিত্ব বা প্রধানতম যারা এটা মানে অধিভুক্ত, এই যা কিছু হবে রাষ্ট্র ক্ষমতার, বিএনপি। তো সেখানে বিএনপিকে পাত্তা না দিয়ে তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে অনেক সময় অনেক খুচরা পার্টি তৈরি করছেন, খুচরো পার্টি, ছোট খুচরো পার্টি তিনি তৈরি করছেন। এবং বিএনপির বা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন সভাপতি, সেই সভাপতিকে হতে পারেন না বা সেই সভাপতির সামনে বসতে পারেন না, বা বিএনপি বা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা আছেন, শক্তিশালী নেতা, গত সেই 50 বছর ধরে, যারা মানে সেই সমস্ত লোক যাদেরকে পাত্তা দেন না, দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাথায় করে নাচতেছেন। আপনি মানে কি বলবো, এখন এই যে 2 জন উপদেষ্টা আছেন, আপনি এই যে 2 জন উপদেষ্টা নিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, আজকে তাদের মন্ত্রিত্ব থেকে বাদ দেন। মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে তারা যে মহল্লায় বাস করেন বা করতেন, সেই ওয়ার্ডের বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, তাদের সামনে গিয়ে বসে পায়ের উপর পা তুলে একটু 10 মিনিট এদেরকে একটু কথা বলতে বলেন তো এখন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কাদেরকে মাথায় নিয়ে নাচছেন। এত সোজা জিনিস না। আপনি দেখা গেল যে যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাচ্ছেন, যাকে ইচ্ছা তাকে বড় বড় দায়িত্ব কর্তব্য দিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো বিএনপির বড় বড় নেতা যাদের ইগোতে লাগছে। আপনি চিন্তা করেন মির্জা আব্বাস সাহেব, তিনি অবিভক্ত ঢাকার সফল মেয়র ছিলেন। তো অবিভক্ত ঢাকার সফল মেয়র ছিলেন তিনি, পূর্ত মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ঢাকার রাজনীতিতে যে কজন গ্যাংস্টার রয়েছে, স্টার মানে গ্যাংস্টার স্টার, সে মাসেল পাওয়ার এখনো পর্যন্ত যাদের আছে, একটা সময় যারা ঢাকা নিয়ন্ত্রণ করতেন, যেমন মোস্তফা মহসিন মন্টু একসময় ঢাকা নিয়ন্ত্রণ করতেন, নায়ক সোহেল রানা একসময় ঢাকা নিয়ন্ত্রণ করতেন, নায়ক খসরু একসময় ঢাকা নিয়ন্ত্রণ করতেন। তো আমাদের এই যে ইশাক সাহেবের বাবা সাদেক হোসেন খোকা ঢাকা নিয়ন্ত্রণ করতেন। তদ্রূপ ঢাকার একটা বিরাট অংশ এখনো পর্যন্ত মির্জা আব্বাস কিন্তু নিয়ন্ত্রণ করেন। এই যে হাজী সেলিম সাহেব পুরনো ঢাকার একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন এবং এখনো তার লোকজন কিন্তু পুরনো ঢাকা নিয়ন্ত্রণ করছেন। এটা আপনি রাতারাতি কোনো কাউকে উপদেষ্টা বানিয়ে সেই পুরনো ঢাকার নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। যখন সেই মির্জা আব্বাস আপনার সঙ্গে দেখা করতে গেল, আপনি তাকে কতটুকু, তার ওজন কিভাবে মেপেছেন, তার গায়ে যে তাপ আছে সেই তাপে যে আপনি যে থার্মোমিটার যে যন্ত্র লাগিয়েছেন, আপনি তার উত্তাপ বুঝতে পারেন যে একজন মির্জা আব্বাসের উত্তাপ কতটুকু? আপনার সঙ্গে মঈন খান যদি গিয়ে থাকেন, বিএনপি যারা নেতৃবৃন্দ যারা গিয়েছেন, আপনি তাদেরকে হাউ ইউ হ্যাভ ট্রিটেড উইথ দেম, তাদের সঙ্গে কিভাবে আপনি ট্রিট করেছেন। এখন আপনার কাছে দেখা গেল যে যারা আপনাকে গালাগালি করতে পারে, বিদেশ থেকে আঙ্গুল উঁচু করে আপনারকে ভয় দেখায়, এই আঙ্গুল এখানে ঢুকিয়ে দেবে, ওটা করবে, কেউ আপনাকে মাছের পেশি দেখাচ্ছে, কেউ আপনাকে খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল যারা দিয়ে থাকে, এই সমস্ত লোককে আপনি ভয় পাচ্ছেন, প্রচণ্ড ভয় পাচ্ছেন। কিন্তু যারা ভদ্রলোক, আপনি সেই ভদ্রলোকদেরকে রীতিমতো পাত্তাই দিচ্ছেন না। আপনাকে যেভাবে শেখ হাসিনা পাত্তা দিত না, আপনিও ঠিক একই অবস্থায় ভদ্রলোকদেরকে আপনি কোনো পাত্তা দিচ্ছেন না। এই সমাজে, আপনার সমাজে, আপনার দরবারে ভদ্রলোকের সম্মান খুব জিরো। 2 নম্বর হলো যে যারা 10 বছর মন্ত্রিত্ব চালিয়েছেন, 20 বছর 30 বছর যারা এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, একজন এমপির ক্ষমতা আপনি বুঝতে পারেন? একজন সংসদ সদস্য, তার এলাকাতে যদি 5 লাখ লোক থাকে, সেই 5 লাখ লোকের উপরে যেই লোক ছড়ি ঘুরায়, তো আপনি তাকে কি মনে করেন? সে ধরুন একজন আপনি আব্দুর রহমান বদিয়া বা ব্যবসা করে টেকনাফের সংসদ সদস্য ছিলেন, আপনি তাকে যতই বেকুব মনে করেন না কেন, ওকে একটু ছেড়ে দেন না, ওকে একটু ছেড়ে দেন, ফিল্ডটা স্বাভাবিক করেন, স্বাভাবিক করে তারপরে আপনি একটু টেকনাফে গিয়ে যান তো, দেখি তার সাথে একটু কথা বলতে দেখেন যে বদির ওজন কতটুকু আছে। তো যার জন্য রাজনীতি এমন একটা বিষয়, এটা খুব জটিল একটা বিষয়। এই রাজনীতি করার যে লোকজন, এই বিএনপি দীর্ঘদিন দেশ চালিয়েছে, তাদের দলের গয়েশ্বর বাবু, তাদের দলের মির্জা আব্বাস, তাদের দলের মির্জা ফখরুল, এরকম অন্তত পক্ষে 50 জন নেতা রয়েছেন যারা যে কোনো অবস্থাতেই সমাজে প্রভাবশালী, জেলখানাতে প্রভাবশালী, বস্তিতে প্রভাবশালী, নিজের অফিসে প্রভাবশালী, একেবারে কোনো রকম, মানে তাদের ক্ষমতা থাকলেও তারা প্রভাবশালী, না থাকলেও প্রভাবশালী। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বা আপনার যারা উপদেষ্টা যারা রয়েছেন, আপনি ক্ষমতাটা ছেড়ে দেখেন এখন, তারপরে ক্ষমতা ছেড়ে আপনি একটু মির্জা আব্বাসের বাসায় গিয়ে দেখা করবেন, বা মির্জা আব্বাসকে একটু ডেকে নিয়ে আসেন তো আপনার সাথে দেখা করার জন্য, তখন আপনি বুঝবেন যে আপনার ওজন কতটুকু, মির্জা আব্বাস সাহেবের ওজন কতটুকু। তো এই গত 2 মাসে বিএনপির যারা লোকজন আছেন, তারা আপনার দ্বারা, আপনার উপদেষ্টাদের দ্বারা, আপনার যারা মাস্টার মাইন্ড তাদের দ্বারা বিভিন্নভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এবং আপনার সম্মানার্থে তারা এতদিন পর্যন্ত চুপচাপ থেকেছেন। কিন্তু আমার সিক্স সেন্স বলছে তারা চুপচাপ থাকবেন না, তারা খুব দ্রুত তাদের জবান খুলে দেবেন, এবং সেই জবান খুলে দেওয়ার পর সেই জবান দিয়ে যখন আপনার সম্পর্কে কথা বের হবে, সেই কথা কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে, এবং ওই কথাগুলো আপনার যে কতটা খারাপ লাগবে, আপনাকে কতটা আহত করবে, আপনি সেটা এখনো কল্পনা করতে পারছেন না।
আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।